আল ফজরের আজানের ধ্বনি বাতাসে গুঞ্জরিত হল। আকাশের কালো রং হালকা হতে শুরু করেছিল। দামেস্কের সরু গলিগুলোতে শান্তির অনুভূতি বিরাজমান ছিল। কিন্তু এই বাড়ির চার দেওয়ালের ভেতরে একটি নিষ্পাপ হৃদয়ের কষ্ট তার চোখের জলে ছলকে পড়ছিল। ফাতেমার হাতে অজুর জল তখনও টপকাচ্ছিল, কিন্তু তার চোখ থেকে বয়ে যাওয়া জল তার চেয়েও দ্রুত পড়ছিল। আজ আবার সেটাই হল যা প্রতিদিন হতো। তার শাশুড়ি হালিমা বেগম তাকে খুব সকালে বিছানা থেকে টেনে তুলল এবং গঞ্জনা দিতে লাগল। কিরে, ঘুমিয়ে কি আল্লাহর কাছে চলে যাবি নাকি কিছু কাজও করবি? এটা কোনো নবাবের রাজপ্রাসাদ নয় যে তুই এখানে রাজত্ব করবি। আমার ছেলে তোকে বিয়ে করে কোনো গোলাম বানিয়ে রাখেনি, কিন্তু তোর স্বভাব দেখ, কাজচোর, অপদার্থ। ফাতেমা মাথা নিচু করে নিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু ধৈর্যের ঢোক গিলে চুপ করে থাকত। তার স্বামী আজহর বাইরের কাজে ব্যস্ত থাকত এবং বাড়ির পুরো দায়িত্ব হালিমা বেগমের হাতে ছিল। ছোটবেলা থেকেই সে ধৈর্যের পথ ধরেছিল। বিয়ের পরেও এই ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার। সে জানত যে তার চোখের জল কাউকে নরম করবে না, বরং অত্যাচার আরও বেড়ে যাবে। কিন্তু আজ হালিমা বেগম যা বলল তা তার বুকে তলোয়ারের মতো বিঁধল। তোর মা বাবা কি তোকে কিছু শিখিয়েছে নাকি এভাবেই আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে? এ আল্লাহ, এ কেমন শাস্তি পেলাম আমরা! মনে হচ্ছে যেন কোনো কুষ্ঠ রোগীকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। ফাতেমার চোখে জল ভরে এলো। তার মায়ের স্মৃতিগুলো হৃদয়ে কড়া নাড়তে লাগল। যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মা শুধু একটাই উপদেশ দিয়েছিল, মা, ধৈর্য ধরিস, আল্লাহ সব দেখছেন। কিন্তু সত্যিই কি আল্লাহ তার ডাক শুনছিলেন? রান্নাঘরে সে তন্দুর জ্বালাতে লাগল। তার আঙুলগুলো আগুনের তাপে পুড়ে যাচ্ছিল, কিন্তু তার চেয়ে বেশি বুকের ভেতর জ্বালা অনুভব হচ্ছিল। এমন সময় হালিমা বেগম আবার এসে হাজির হল। এসব কি বানাচ্ছিস? এই রুটিগুলো কি মানুষের খাওয়ার যোগ্য? ছেলের জন্য এই পোড়া রুটিগুলো বানাবি? খোদার ভয় কর, কিছু তো শিখতিস। এতটুকু বলে সে তাওয়া থেকে গরম লোহার চামচ তুলে ফাতেমার হাতে মেরে দিল। ব্যথায় তার চিৎকার বেরিয়ে গেল, কিন্তু তবুও সে নিজের ঠোঁট চেপে ধরল। তার চোখ থেকে ঝর্ণার মতো জল পড়ছিল, কিন্তু সে আস্তিন দিয়ে তা মুছে নিল। এমন সময় আজহর বাড়িতে প্রবেশ করল। তার নজর ফাতেমার পোড়া হাতগুলোর দিকে পড়ল। এ কি হল ফাতেমা? হাত কিভাবে পুড়ল? আজহর চমকে উঠে জিজ্ঞেস করল। ফাতেমা উত্তর দেওয়ার জন্য মুখ খুলেছিল মাত্র অমনি হালিমা বেগম বলে উঠল, কিছু না, নিজেই কাজ করতে করতে পুড়িয়ে ফেলেছে। এখন যদি ঠিকমতো কাজ করতে না পারে তবে তার দোষও আমাদের ওপর। আজহর একবার তার মায়ের দিকে তাকালো এবং তারপর ফাতেমার দিকে দেখল, কিন্তু সে কিছু বলতে পারল না। সন্ধ্যার সময় হল। ফাতেমার শাশুড়ি তাকে পুরনো দাসীদের কায়দায় কাজ করাতে শুরু করল। ঘর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা, সব একা। তার ওপর হালিমা বেগমের স্বৈরাচার আর কথাগুলো তার বুকে ছুরির মতো বিঁধছিল। হঠাৎ বাড়ির দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। বাইরে কোনো এক অপরিচিত লোক দাঁড়িয়েছিল। তার চেহারায় এক অদ্ভুত ভয় আর অস্থিরতা ছিল। আপনি কি ফাতেমা? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। ফাতেমা আর হালিমা বেগম দুজনেরই নজর তার দিকে আটকে গেল। কেন জিজ্ঞেস করছ? হালিমা বেগম কঠোর সুরে বলল। আমাকে তার সাথে একা কিছু কথা বলতে হবে, খুব জরুরি, একটা গোপন কথা আছে, লোকটি বলল। ফাতেমার বুক ধুকঝুক করতে লাগল। কে ছিল এই লোক, আর কি চাইছিল? তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার জীবনে আবার কোনো নতুন ঝড় আসতে চলেছে নাকি? রাতের অন্ধকারে দামেস্কের বাতাসে কাঁপুনি ধরছিল। আকাশে কালো মেঘ ছেয়েছিল, যেন সেগুলো ফাতেমার মনের অবস্থা বর্ণনা করছিল। সেই অপরিচিত লোকটি দরজার সামনে দাঁড়িয়েছিল এবং তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। ফাতেমার বুকের স্পন্দন বেড়ে গেল। সে হালিমা বেগমের দিকে তাকাল, যে একদৃষ্টে তাকিয়ে সেই অপরিচিত লোকটিকে মাপছিল। কি চাই তোর? আর ফাতেমার সাথে কেন দেখা করতে চাস? হালিমা বেগম কড়া সুরে জিজ্ঞেস করল। লোকটি একটু ঘাবড়ে গেল, কিন্তু সে শান্ত গলায় বলল, আমাকে শুধু ফাতেমার সাথে কিছু জরুরি কথা বলতে হবে, মাত্র কয়েক মুহূর্ত। হালিমা বেগমের চেহারা রাগে লাল হয়ে গেল। কোনো পর পুরুষ আমাদের বৌমার সাথে একা কেন দেখা করবে? নির্লজ্জ, যা এখান থেকে, না হলে ফল ভালো হবে না, সে গর্জন করে বলল। কিন্তু ফাতেমার মনে নানা প্রশ্ন উকি দিচ্ছিল। কে ছিল এই লোক? সে কি চাইছিল? এমন সময় আজহারও সেখানে চলে এলো। কি হচ্ছে আম্মি? কে এই লোক? আজহার জিজ্ঞেস করল। কোনো প্রতারক হবে, বলছে ফাতেমার সাথে কথা বলতে হবে, অসভ্য কোথাকার, হালিমা বেগম বলল। আজহার লোকটির দিকে রাগী চোখে তাকাল।
দেখো, তুমি যেই হও না কেন, এক্ষুনি এখান থেকে চলে যাও। আমার স্ত্রীর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অপরিচিত লোকটি গভীর শ্বাস নিল এবং বলল, আমি চলে যাব, তবে ফাতেমা, তুমি যদি কখনো সত্যিটা জানতে চাও তবে এটা ঠিকানা। সে একটা কাগজের টুকরো ছুঁড়ে দিল এবং অন্ধকারে হারিয়ে গেল। ফাতেমা কাঁপা হাতে কাগজটা তুলে নিল। তাতে শুধু একটা ঠিকানা লেখা ছিল, সন্ধ্যার বাজারের পেছনের গলির একটা বাড়ি। সেই রাতে ফাতেমার চোখে ঘুম ছিল না। সে বারবার কাগজের টুকরোটার দিকে তাকাচ্ছিল। তার কি সেখানে যাওয়া উচিত? কে ছিল ওই লোকটি? এটা কোনো ফাঁদ নয় তো? আর যদি না হয়, তবে সেটা কোন গোপন কথা ছিল যা সে জানাতে চাইছিল? সকাল হতেই সে তার রোজকার কাজে লেগে পড়ল। কিন্তু হালিমা বেগম তাকে আরও বেশি জ্বালাতন করতে শুরু করল। তাকে ইচ্ছে করে এত কাজ দেওয়া হলো যাতে সে তার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা ভাবতেও না পারে। কিন্তু আল্লাহ যাকে কোনো পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, তাকে তা থেকে বেরিয়ে আসার পথও দেখিয়ে দেন। সন্ধ্যা হতেই যখন হালিমা বেগম নিজের ঘরে চলে গেল এবং আজহারও বন্ধুদের সাথে কোথাও বাইরে গিয়েছিল, ফাতেমা সাহস জোগাল এবং নিজের নেকাব ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ল। সে ধীর পায়ে বাজারের দিকে এগোল। রাস্তায় তার বুকের স্পন্দন বেড়ে যাচ্ছিল। সে ভয় পাচ্ছিল যে কেউ যদি দেখে ফেলে তবে তার শাশুড়ি তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। কিন্তু তাকে এই গোপন কথাটি জানতে হবে। যখন সে ওই গলিতে পৌঁছল, তখন সেখানে অন্ধকার ছিল। একটা ভাঙা দরজা তার সামনে ছিল। সে ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। দরজা খুলল এবং সামনে সেই অপরিচিত লোকটি দাঁড়িয়েছিল। তার চোখে অস্থিরতা ছিল। ভেতরে এসো ফাতিমা, সে ধীর স্বরে বলল। ফাতিমার শরীর শিউরে উঠল, কিন্তু সে ভেতরে চলে গেল। সেখানে একটা পুরনো ঘর ছিল যেখানে কিছু প্রদীপ জ্বলছিল। ঘরের দেওয়ালে কিছু পুরনো নথিপত্র ছিল। তুমি আমাকে কিভাবে চেনো, আর তুমি আমার কাছে কি চাও? ফাতিমা ভয় পেয়ে জিজ্ঞেস করল। অপরিচিত লোকটি একটি কাগজ তার দিকে বাড়িয়ে দিল। এগুলো তোমার বাবার নথিপত্র। তোমাকে বলা হয়েছিল যে তিনি আর এই দুনিয়ায় নেই, কিন্তু বাস্তবতা এর থেকে আলাদা। ফাতিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি? আমার আব্বু বেঁচে আছেন? এটা কিভাবে হতে পারে? অপরিচিত লোকটি গভীর শ্বাস নিল। হ্যাঁ, আর তিনি এক বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। ফাতিমার চোখে জল চলে এলো। তার দুনিয়া উলটপালট হয়ে গিয়েছিল। ফাতিমার বুক জোরে জোরে ধুকধুক করছিল। অপরিচিত লোকটির কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বাবা কি বেঁচে আছেন? এটা কিভাবে সম্ভব? ঘরের মৃদু আলোয় সেই অপরিচিত লোকটি ফাতিমাকে দেখছিল। সে একটি পুরনো নথি তার দিকে বাড়িয়ে দিল। ফাতিমা কাঁপা হাতে সেই কাগজটি নিল এবং পড়তে শুরু করল। তার হৃৎস্পন্দন বেড়েই চলেছিল। এই নথিপত্রগুলো প্রমাণ করে যে তোমার বাবাকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে বন্দী করা হয়েছিল। তাকে মৃত বলে জানানো হয়েছিল, কিন্তু সত্যিটা এর থেকে আলাদা। ফাতিমার চোখে জল চলে এলো। কিন্তু এসব কিভাবে সম্ভব? আমার আম্মি তো বলেছিল যে তিনি আর এই দুনিয়ায় নেই। অপরিচিত লোকটি একটি দীর্ঘশ্বাস নিল। তোমার আম্মিকেও ধোকায় রাখা হয়েছিল। এ সবই তোমার শাশুড়ি হালিমা বেগমের চাল ছিল। ফাতিমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কি? এটা হতে পারে না। অপরিচিত লোকটি গম্ভীরভাবে বলল, সত্যি সবসময় তেতো হয়, কিন্তু এটাই বাস্তবতা। তোমার বাবাকে একটি ষড়যন্ত্রের অধীনে বন্দী করা হয়েছিল, যাতে তার সম্পত্তির ওপর দখল নেওয়া যায়। হালিমা বেগম এসব নিজের ছেলে আজহারের জন্য করেছিল। ফাতিমার শরীর অবশ হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল। তার কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিয়েছিল। তার নিজের শাশুড়ি এত বড় ষড়যন্ত্রে জড়িত ছিল? সে তার বাবাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল? ফাতিমার এখন এই বাড়িতে একটা মুহূর্ত কাটানো কঠিন মনে হচ্ছিল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বাড়ি ফিরল। ভেতরে প্রবেশ করতেই হালিমা বেগমের কড়া গলার আওয়াজ শোনা গেল। কোথায় গিয়েছিলি তুই এতক্ষণ? এখন কি তুই তোর স্বামীকেও ধোকা দিতে শুরু করেছিস? ফাতিমা নিজের চোখের জল মুছে নিল। সে চাইছিল যে চিৎকার করে হালিমা বেগমকে জিজ্ঞেস করে যে কেন তিনি তার বাবার সাথে এমনটা করলেন, কিন্তু এখন সে সঠিক সময়ের অপেক্ষা করতে চাইছিল। সারা রাত সে ঘুমাতে পারল না। তার মনে অতীতের স্মৃতিগুলো ভিড় করছিল। তার বাবা কতটা দয়ালু ছিলেন, কিভাবে তিনি তার মেয়েকে দুনিয়ার সব খুশি দিতে চাইতেন। কিন্তু এখন তিনি কোথায় ছিলেন? তিনি কি সত্যিই বেঁচে ছিলেন? আর যদি থাকতেন তবে কি অবস্থায় ছিলেন? পরের দিন ফাতিমা সিদ্ধান্ত নিল যে সে এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেই ছাড়বে।
কিন্তু সে এটা জানত না যে তার জন্য সামনের পথটা আরও কঠিন হতে চলেছে। সকালে যখন সে রান্নাঘরে কাজ করছিল তখনই আজহার বাড়িতে প্রবেশ করল। তার চেহারায় রাগ ছিল। ফাতিমা, আমার আম্মি বলল যে তুই রাতে বাড়ি থেকে বাইরে গিয়েছিলি। কোথায় গিয়েছিলি? ফাতিমা এক মুহূর্তের জন্য ভাবল যে কি উত্তর দেবে, কিন্তু এখন সত্যি লুকানোর কোনো মানে ছিল না। আমি আমার বাবার সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিলাম। আজহারের চোখ কুঁচকে গেল। বাবা? ফাতেমা, তুমি কি পাগল হয়ে গেছ? তোমার বাবা তো নেই। ফাতেমা চিৎকার করে উঠল। তিনি বেঁচে আছেন, আর আমি তাকে খুঁজে বের করেই ছাড়ব। হালিমা বেগম, যিনি কাছেই দাঁড়িয়েছিলেন, এটা শুনে চমকে ফাতেমার দিকে তাকালেন। তার চেহারা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। তুই পাগল হয়ে গেছিস, এসব মিথ্যে কথা, তোর মাথা খারাপ হয়ে গেছে, সে চিৎকার করে বলল। কিন্তু এখন ফাতেমা কোনো মিথ্যে মেনে নিতে প্রস্তুত ছিল না। ফাতেমা এখন যে কোনো উপায়ে তার বাবার কাছে পৌঁছনোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে জানত যে হালিমা বেগম তাকে এটা করতে দেবে না, কিন্তু তাকে রাস্তা বের করতে হতো। সেই রাতেই যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, ফাতেমা চুপিসারে তার ঘরের দরজা খুলল। তার পদক্ষেপে এক নতুন সাহস ছিল। সে সেই অপরিচিত লোকটির সাথে দেখা করার জন্য আবার বেরিয়ে পড়ল। যখন সে পৌঁছল, তখন অপরিচিত লোকটি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তার হাতে আরও কিছু নথিপত্র ছিল। তুমি এসেছ, আমার বিশ্বাস ছিল। দেখো, এই প্রমাণগুলো বলছে যে তোমার বাবাকে একটি গোপন কারাগারে রাখা হয়েছে, অপরিচিত লোকটি বলল। ফাতেমা কাঁপা হাতে কাগজপত্রগুলো দেখল। এটা সত্যি ছিল, তার বাবা বেঁচে ছিলেন। এখন আমাদের কি করতে হবে? তার গলায় দৃঢ়তা চলে এসেছিল। অপরিচিত লোকটি গভীর শ্বাস নিল। আমাদের প্রথমে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং তারপর সঠিক সময়ে এই সত্যিটা সামনে আনতে হবে। ফাতেমা এখন পুরোপুরি প্রস্তুত ছিল। তাকে যে কোনো মূল্যে তার বাবাকে ফিরিয়ে আনতে হতো। ফাতেমার চোখে এক নতুন আশার কিরণ জেগে উঠেছিল, কিন্তু তার মনে অস্থিরতা বেড়েই চলেছিল। তার বাবা যদি বেঁচে থাকতেন, তবে তিনি এত বছর ধরে কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন, আর সবচেয়ে বড় কথা, সে তাকে কিভাবে খুঁজবে। ফাতেমা সিদ্ধান্ত নিয়েছিল যে সে যে কোনো অবস্থাতেই তার বাবার কাছে পৌঁছবে। অপরিচিত লোকটি তাকে আরও কিছু সূত্র দিয়েছিল। এখন তাকে সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে তার বাবাকে বন্দি করে রাখা হয়েছিল। সেই রাতে যখন পুরো বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ফাতেমা তার ঘরের দরজা ধীরে ধীরে খুলল। তার পা ভয় আর সাহসের সাথে এগিয়ে যাচ্ছিল। সে খালি পায়ে বাইরে বের হল এবং অপরিচিত লোকটির সাথে দেখা করতে পৌঁছল। অপরিচিত লোকটি তাকে একটি পুরনো গুদামের ঠিকানা দিয়েছিল। এখানে তোমার বাবাকে প্রথমে রাখা হয়েছিল, তবে এখন সেখানে অন্য কোনো সূত্র পাওয়া যেতে পারে। ফাতেমার জন্য এই যাত্রা সহজ ছিল না, কিন্তু সে আল্লাহর নাম নিল এবং চলতে শুরু করল। যখন সে সেখানে পৌঁছল, তখন চারিদিকে নিস্তব্ধতা ছিল। সে দরজার কাছে পৌঁছল এবং ধীরে ধীরে ধাক্কা দিল। ভেতরে প্রবেশ করতেই তার সামনে অনেক পুরনো কাগজপত্র এবং ভাঙাচোরা চেয়ার দেখা গেল। সে ধীরে ধীরে এগোতে লাগল। তখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পেল। তার বুক জোরে জোরে ধুকধুক করতে লাগল। কে ওখানে? কারোর ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ফাতেমা শ্বাস আটকে একটি কোণে লুকিয়ে পড়ল। তার চোখে ভয় আর অস্থিরতা ছিল। হঠাৎ কেউ তার বাহু ধরে ফেলল। সে চিৎকার করতেই যাচ্ছিল যে সামনে অপরিচিত লোকটি দাঁড়িয়েছিল। এখানে থাকা বিপজ্জনক, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে হতে হবে, সে ফিসফিস করে বলল। দুজনেই দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু তারা গলি পার হওয়ার আগেই হঠাৎ কয়েকজন মুখোশধারী লোক তাদের সামনে এসে দাঁড়াল। তোমাদের কি মনে হয় আমরা তোমাদের উদ্দেশ্যে সফল হতে দেব? তাদের মধ্যে একজন বলল। ফাতেমা এখন বুঝতে পারল যে এই ষড়যন্ত্রটা সে যতটা গভীর ভাবছিল তার চেয়েও অনেক বেশি গভীর ছিল। কোনো মতে অপরিচিত লোকটি তাকে বাঁচিয়ে সেখান থেকে বের করে আনল, কিন্তু এখন সে বুঝে গিয়েছিল যে এই রাস্তা সহজ হবে না। যখন সে বাড়ি পৌঁছাল, তখন হালিমা বেগমের চেহারায় রাগের ছাপ ছিল। কোথায় ছিলি তুই এত রাতে? ফাতেমা তার চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি জানতে গিয়েছিলাম, সেই সত্যি যা আপনি আমার কাছ থেকে লুকিয়েছেন। হালিমা বেগম এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু তারপর সামলে নিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি কিছু লুকাইনি। ফাতেমা এখন তার মিথ্যে কথায় ভুলতে রাজি ছিল না। সে আজহারের দিকে তাকাল। আজহার, তুমি কি জানতে চাইবে না যে তোমার বাবার সাথে কি হয়েছিল? আজহার বিভ্রান্ত চোখে তার দিকে তাকাল। তুমি কি বলতে চাইছো ফাতেমা? আমি বলছি যে তোমার আম্মি আমাদের কাছ থেকে একটা অনেক বড় সত্যি লুকিয়েছে। আমাদের বাবা বেঁচে আছেন আজহার। ফাতেমার গলা কাঁপছিল। হালিমা বেগম দ্রুত বলল, মিথ্যে, এসব মিথ্যে, এই মেয়ের কথায় কান দিস না আজহার। কিন্তু এখন আজহারের চোখেও সন্দেহের ছায়া ফুটে উঠতে লাগল। পরের দিন ফাতেমা এবং আজহার মিলে সেই নথিপত্রগুলো দেখার সিদ্ধান্ত নিল, যা অপরিচিত লোকটি দিয়েছিল। যেমন যেমন আজহার সেগুলো পড়ল,
তার চোখ বড় হতে লাগল। এসব এসব কি? সে বিড়বিড় করল। এগুলো প্রমাণ যে আমাদের বাবাকে জোরপূর্বক বন্দী করা হয়েছিল, ফাতেমা বলল। এখন আজহার বুঝতে পারল যে তার মা তার কাছ থেকে কত বড় সত্যি লুকিয়েছিল। এখন ফাতেমা আর আজহারের সামনে দুটো রাস্তা ছিল, হয় তারা চুপ করে বসে থাকবে, না হয় এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে। আমাদের বাবাকে খুঁজতে হবে, আজহার দৃঢ়তার সাথে বলল। ফাতেমার চোখে আশার চমক ছিল। এখন তারা সত্যের আরও কাছাকাছি ছিল। তাদের বাবা বেঁচে ছিলেন এবং তার গায়েব হওয়ার কারণ ছিল হালিমা বেগম। কিন্তু প্রশ্ন হল যে তারা তাকে কিভাবে খুঁজবে। নথিপত্রগুলো থেকে এটা পরিষ্কার ছিল যে তাকে একটি গোপন জায়গায় রাখা হয়েছে, কিন্তু সেই জায়গাটা কোথায় ছিল? অপরিচিত লোকটি ফাতেমাকে বলল, তোমার বাবাকে একটি পুরনো হাভেলিতে বন্দী করে রাখা হয়েছে। এই হাভেলিটা শহরের বাইরে একটি নির্জন এলাকায়, কিন্তু সেখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। ফাতেমার চোখে জেদ ছিল, আমি যে কোনো অবস্থাতেই আমার বাবাকে বাঁচাব। আপনি শুধু আমাকে ওই হাভেলির রাস্তা বলে দিন। আজহার ফাতেমার হাত ধরল, আমিও তোমার সাথে যাব। এই লড়াই একা তোমার নয়। এদিকে হালিমা বেগম বুঝতে পেরেছিল যে ফাতেমা আর আজহার এখন সত্যিটা জেনে গেছে। তিনি তার বিশ্বস্ত লোকদের ইশারা করে দিলেন যাতে তারা কোনো অবস্থাতেই ফাতেমাকে ওই হাভেলি পর্যন্ত পৌঁছাতে না দেয়। রাতের অন্ধকারে যখন ফাতেমা আর আজহার হাভেলির দিকে এগোচ্ছিল, তখনই হঠাৎ তাদের ওপর কিছু মুখোশধারী হামলা করল। একজন মুখোশধারী চিৎকার করে উঠল, তোমাদের জ্যাতো এখান থেকে যেতে দেব না। আজহার আর ফাতেমা নিজেদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তারা সংখ্যায় কম ছিল। তখনই হঠাৎ অপরিচিত লোকটি সেখানে পৌঁছল এবং মুখোশধারীদের সাথে লড়তে তাদের সাহায্য করল। লড়াইয়ের সময় ফাতেমা একটি গভীর আঘাত পেল, কিন্তু তারা হার মানল না। অবশেষে তারা ওই গুন্ডাদের হাত থেকে বেছে হাভেলি পর্যন্ত পৌঁছে গেল। হাভেলিটা অত্যন্ত ভীতিকর ছিল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল এবং নিস্তব্ধতার মধ্যে শুধু প্রবল বাতাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ফাতেমা কাঁপা হাতে দরজা খুলল। ভেতরে প্রবেশ করতেই সে একটি ঘর থেকে কারোর গোঙানির শব্দ শুনতে পেল। আব্বুজান! তার গলা কেঁপে গেল। ভেতরে একজন দুর্বল বৃদ্ধ মানুষকে শেকলে বাঁধা অবস্থায় পাওয়া গেল। তার চেহারায় ঘন দাড়ি ছিল এবং শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু যেমনই তার নজর ফাতেমার উপর পড়ল, তার চোখে এক অন্যরকম চমক চলে এলো। ফাতেমা, আমার মেয়ে! তার কণ্ঠস্বর ধীর কিন্তু আবেগে ভরা ছিল। ফাতেমার চোখ থেকে ঝর্ণার মতো জল বইতে লাগল। আব্বুজান! আজহার তাড়াতাড়ি শেকলগুলো ভেঙে দিল। সে তার বাবার সাথে জড়িয়ে ধরল। এত বছরের কষ্ট আর অপেক্ষা সেই এক মুহূর্তেই ধুয়ে গেল। কিন্তু খেলা এখনও শেষ হয়নি। যেমনই তারা হাভেলি থেকে বাইরে বেরোল, হালিমা বেগম তার কিছু লোকের সাথে সেখানে দাঁড়িয়েছিল। তার চেহারায় রাগ আর ঘাবড়ে যাওয়ার মিশ্র প্রভাব ছিল। তুই আমার ষড়যন্ত্রে জল ঢেলে দিয়েছিস ফাতেমা, কিন্তু আমি তোকে আর তোর বাবাকে জ্যান্ত এখান থেকে যেতে দেব না। হালিমা বেগম চিৎকার করল। আজহার এগিয়ে গিয়ে বলল, আম্মি, আপনি আমাদের এত বছর ধরে ধোকায় রেখেছেন, আমাদের বাবাকে বন্দী করে রেখেছিলেন। আপনি কেমন মা? হালিমা বেগমের চোখে ঘৃণা ছিল। আমি যা করেছি নিজের ছেলের জন্য করেছি। হঠাৎ পুলিশের গাড়িগুলো সেখানে পৌঁছে গেল। অপরিচিত লোকটি আগেই পুলিশকে খবর দিয়ে দিয়েছিল। হালিমা বেগম আর তার গুন্ডাদের গ্রেপ্তার করা হলো। ফাতেমা আর আজহার তাদের বাবাকে বাড়িতে নিয়ে এসে তার দেখাশোনা শুরু করল। এখন সবকিছু বদলে গিয়েছিল। ধৈর্যের পরীক্ষা শেষ হল এবং সত্যের জয় হল। ফাতেমা এবং আজহারের জন্য এই রাতটা খুব ভারী ছিল। তাদের বাবা বছরের পর বছর বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তার স্বাস্থ্য খুব খারাপ ছিল। তার শরীর এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে তিনি ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। ফাতেমা আর আজহার তাকে ভরসা দিয়ে বাড়িতে নিয়ে এলো। যখন তারা বাড়িতে পৌঁছল, তখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। চাকর বাকররা ভয় পেয়েছিল। হালিমা বেগমকে এখন আর সেই প্রভাবশালী মহিলার মতো দেখাচ্ছিল না যে সবসময় অন্যদের নিজের ইচ্ছে মতো নাচাত। তিনি একজন হেরে যাওয়া মানুষ ছিলেন, যার দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। ফাতেমা তাকে দেখে একটি গভীর দীর্ঘশ্বাস নিল। এখন আপনার কাছে কি বেঁচে আছে হালিমা বেগম? হালিমা বেগমের চোখে জল ছিল, কিন্তু তাতে এখনও একটি শেষ আশা দেখা যাচ্ছিল। আজহার বেটা, আমাকে ক্ষমা করে দে। আমি যা কিছু করেছি তা শুধু তোর জন্য করেছিলাম। আমি চাইনি যে তোর আব্বু তোর জীবনে ফিরে আসুক। আমার ভয় ছিল যে তিনি তোকে আমার কাছ থেকে দূরে করে দেবেন। আজহারের হৃদয়ের টুকরো টুকরো হয়ে গেল। সে তার মাকে ভীষণ ভালোবাসত, কিন্তু তার অপরাধগুলো এতই বড় ছিল যে সেগুলোকে উপেক্ষা করা যেত না। আম্মি, আপনি একজন নিষ্পাপ মানুষকে বছরের পর বছর বন্দী রেখেছেন, আমার স্ত্রীর উপর অত্যাচার করেছেন আর মিথ্যের জোরে নিজের রাজত্ব চালিয়েছেন। আপনি চান যে আমি আপনাকে ক্ষমা করে দিই? হালিমা বেগম ডুকরে কাঁদতে লাগল। বেটা, আমি তোর মা, তোর মায়ের প্রতি এত ঘৃণা করিস না। ফাতেমা এগিয়ে গিয়ে বলল, ধৈর্যের আসল পুরস্কার আল্লাহ দেন। আমি আপনার সব অত্যাচার সহ্য করেছি, কারণ আমার বিশ্বাস ছিল যে একদিন সত্যিটা সামনে আসবে। আল্লাহ আমার ধৈর্য দেখেছেন এবং আমাকে আমার অধিকার ফিরিয়ে দিয়েছেন।
আজহার গভীর শ্বাস নিল। আম্মি, আমি আপনাকে ক্ষমা তো করতে পারি, কিন্তু আপনার পাপের শাস্তি আল্লাহ দেবেন। হালিমা বেগম কাঁদতে কাঁদতে তার ছেলের পায়ে পড়তে চাইল, কিন্তু আজহার তার পা পিছিয়ে নিল। এখন এটা ইবাদতের সময়, তওবা করার সময়। আপনি আল্লাহর কাছে আপনার পাপের জন্য ক্ষমা চান। এরপর ফাতেমা আর আজহার মিলে তাদের বাবার যত্ন নেওয়া শুরু করল। তারা বাড়িতে একটি ইসলামী পরিবেশ তৈরি করল, যেখানে ধৈর্য এবং শুকরিয়ার অর্থ বোঝা যেত। হালিমা বেগমও বুঝতে পেরেছিলেন যে তিনি কত বড় ভুল করেছিলেন। তিনি নিজের ভুলগুলো উপলব্ধি করে তওবা করতে শুরু করলেন। কয়েক মাস পর ফাতেমা আর আজহার এক নতুন জীবনের সূচনা করল। ফাতেমা অবশেষে তার জীবনে শান্তি খুঁজে পেয়েছিল। তার জন্য এই যাত্রাটা সহজ ছিল না, কিন্তু সে সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল এবং ধৈর্যের সাথে কাজ করেছিল। ধৈর্য মানুষকে মজবুত করে, এবং ফাতেমার গল্প এটাই শিক্ষা দেয়, প্রতিটা কষ্টের পর স্বস্তি আসে এবং প্রতিটা অন্ধকারের পর আলো আসে।